নির্বাচন এ জনপদে উৎসবের আরেক নাম, কিন্তু আওয়ামী ফ্যাসিবাদী জাতাকলে পৃষ্ঠ এ জাতির কাছে নির্বাচন পরিণত হয়েছিল প্রহসন আর তামাশায়। ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ভোটের অধিকার ফিরে পেয়েছে সাধারণ মানুষ। সে অধিকার প্রয়োগ করতে উন্মুখ হয়ে আছে পুরো জাতি। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিটিভি নিউজের বিশেষ আয়োজন দুয়ারে ভোট অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি মিম আক্তার। আজ আমরা এসেছি ঢাকা ৮ সংসদীয় আসনে। কথা বলবো এই আসনের ভোটার ও সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে। তুলে ধরব নির্বাচন ঘিরে ভোটারদের প্রত্যাশা ও প্রার্থীদের প্রতিশ্রুতি। রাজধানীর মতিঝিল, রমনা, শাহবাগ, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত ঢাকা ৮ সংসদীয় আসন। ঐতিহ্যবাহী এ আসনকে বাংলাদেশের রাজনীতির প্রাণকেন্দ্র হিসেবেই বিবেচনা করা হয়। এই আসনে রয়েছে বঙ্গভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, বাংলাদেশ সচিবালয়, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ কেন্দ্রীয় ও স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরসমূহ। ঢাকা ৮ আসনে ভোটার রয়েছেন ৩,৩১,৫৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৭৬,৪৪৮ জন আর নারী ভোটার ১,৫৫,১২৯ জন। অন্যদিকে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন। ভোটাররা বলছেন, আসন্ন নির্বাচনে জনগণের রায়ই হবে চূড়ান্ত কথা, আর সেই রায় সবারই মেনে নেওয়া উচিত। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যেন নির্বাচনে ফুটে ওঠে। ভোটার হিসাবে আমার প্রত্যাশা হলো জনগণের রায় যেটাই হোক, মানুষ যেটা চাচ্ছে সেটার প্রতিফলন যেন ঘটে। এখানে যেন কোনো স্বজনপ্রীতি, পেশি শক্তির জোর, মানে কোনো কিছু যেন, অন্য কিছু যেন এই নির্বাচনে আমি চাই না এখানে কোনো জোর খাটুক, বরং মানুষের মনের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন আমি দেখতে চাই। অন্য কোনো প্রতিফলন, পেশি শক্তির জোর বা টাকার জোর, ক্ষমতার জোর, এই ধরনের কোনো জোর জবরদস্তি বা অন্যায় অবিচার এগুলো আমরা দেখতে চাই না। আসলে আমরা চাই যে মানুষ যেটা চাচ্ছে, মানুষের রায়কে আমরা সবার উপরে রাখতে চাই। আমরা বিগত সময়ে যা দেখে এসেছি, প্রধানত বিগত যে 3টা নির্বাচন, এইরকম আর কোনো সিন আমরা আসলে দেখতে চাই না। কোনো জায়গায় একচেটিয়া কোনো কিছু না থাকুক এবং ভোট গ্রহণের দায়িত্বে যারা থাকবেন অফিসাররা, তারা যাতে অত্যন্ত নিরপেক্ষভাবে এবং বাধাহীনভাবে নিজেদের দায়িত্ব পালন করতে পারেন, সেটা আমাদের প্রত্যাশা থাকবে। এই প্রত্যাশাটা আমরা রাজনৈতিক যে দলসমূহ আছেন এবং যারা প্রার্থী থাকবেন সকলের প্রতি রাখি, যে তারা যেন এই যে শান্তিপূর্ণভাবে নির্বাচন, সেটার জন্য যা যা করা দরকার সব কিছু করতে প্রশাসনকে সহযোগিতা করেন এবং প্রশাসনও যাতে কোনো দল মত এবং তাদের যে ক্ষুদ্র স্বার্থ সেটার বাইরে যেন একটা জাতীয় নির্বাচন, একটা জনগণের কাছে তাদের যে দায়বদ্ধতা আছে সেটাকে সামনে রেখে যাতে তারা দায়িত্ব পালন করেন, সেই প্রত্যাশাটাই আমরা করব। ভোটারদের দাবি, কোনো ধরনের পেশি শক্তির প্রভাব যেন ভোটের পরিবেশকে ব্যাহত করতে না পারে। সে বিষয়ে নির্বাচন কমিশনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিগত 16 বছর যাবৎ আমি সহ অনেকেই ভোট দিতে পারে নাই। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক একটা বিষয় যে বাংলাদেশের নাগরিক হওয়া সত্ত্বেও, ভোটার হওয়া সত্ত্বেও আমরা আমাদের অধিকার প্রয়োগ করতে পারি না। আলহামদুলিল্লাহ, আমরা এবার আশা করতেছি আমরা খুব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট প্রদান করব এবং যারা ভোটার আছে সকলেই ভোট প্রদান করার মানসিকতা নিয়ে প্রত্যেকেই নিজেদের প্রার্থীকে নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা করতেছেন। বাংলাদেশের ভোটাররা সবসময় নির্বাচনমুখী, তারা দীর্ঘ ফ্যাসিস্ট সময়ে ভোট দিতে পারেনি, যার কারণে তাদের ভিতরে একটা ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে ভোট দেওয়ার ক্ষেত্রে। এবং আমরা সবাই আশা করি আগামী যে নির্বাচন, সেই নির্বাচনটি ব্যাপক উৎসবমুখর হবে এবং সাধারণ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে বাংলাদেশের নতুন সরকার গঠন করতে পারবে এবং তাদের রায়, বাংলাদেশের জনগণের রায়ে নতুন সরকার গঠন হবে। ঢাকা ৮ আসনের বাসিন্দারা মনে করিয়ে দেন, ফ্যাসিবাদী আমলে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছিল। এবার সুযোগ এসেছে, মানুষ এমন নেতৃত্বকে বেছে নিতে চায় যারা তাদের অধিকার ফিরিয়ে দিতে সক্ষম হবে। তাই এই নির্বাচন জনগণের প্রত্যাশা পূরণ করুক, এটাই তাদের চাওয়া।
তার হিসাবে নির্বাচনে আমাদের অবশ্যই প্রধান প্রত্যাশা হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন হবে, যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে আবার গণতান্ত্রিক ধারা অব্যাহত হবে এবং বাংলাদেশের সাধারণ জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ হবে। এবং আমরা চাইবো যে বিগত সময়ে যে আমরা যে রকম দেখেছি যে ভোটের সুষ্ঠু পরিবেশ নেই এবং আইন শৃঙ্খলা বাহিনী একটি পক্ষপাতিত্বমূলক আচরণ করছে, সেই জায়গা থেকে এবারের ভোটটা যেন অনেক সুষ্ঠু হয় এবং সাধারণ ভোটাররা যেন উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে এবং তাদের গণতান্ত্রিক যে ধারা সেই ধারাটা অব্যাহত রাখার ক্ষেত্রে তারা যেন তাদের মতামতটা নিজের মতো করে প্রকাশ করতে পারে, কোনো ধরনের বাধা বা কোনো ধরনের ভয় ভীতির সম্মুখীন যেন না হয়। আমরা এরকম ভোটের প্রত্যাশা করি। ভোটাররা আরও বলেন, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে। ভোটকে ঘিরে যেসব দায়িত্ব রয়েছে সেগুলো দল মত নির্বিশেষে ন্যায্যভাবে পালন করতে হবে সংশ্লিষ্ট সকলকে। এইবার তো আমরা 17 বছর পরে বলতে গেলে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনে ভোট দেওয়ার প্রত্যাশা রাখছি, কারণ আমরা বিগত এই যে সময়গুলোতে সেখানে ভোটে দিতে পারিনি এবং ভোটের যে পরিস্থিতি বেশিরভাগ আসনেই ভোট দেওয়ার কোনো পরিস্থিতিই ছিল না। তো এইবার আমরা এইরকম প্রার্থী অন্তত আশা করব যারা প্রথমত নির্বাচনের সময় শান্তি শৃঙ্খলা বজায় রেখে নিজেদের প্রচারণা চালাতে পারবে এবং নির্বাচন পরবর্তীকালে যেই বিজয়ী হোক না কেন তাকে শান্তি শৃঙ্খলার সাথে মানে এই যে দেশ পরিচালনা কিংবা রাষ্ট্রের যে আইন মানে কি বলবো আইনসভা যে জাতীয় সংসদ সেটাতে যারা যাতে শান্তিপূর্ণভাবে নিজেদের মতামত জনগণের মতামত তুলে ধরতে পারে, এটাই হলো আমাদের প্রাথমিক প্রত্যাশা। নতুন ভোটার হিসাবে অবশ্যই খুব একটা ভালো প্রত্যাশা থাকবে। এই যেহেতু হচ্ছে 2024 সালে আমরা ভোট দিতে পারি নাই, ডামি নির্বাচন হয়েছে। 2018 সালে আমি ভোটার হইনি, 2019 সালে ভোটার হয়েছি। সো ওই হিসাবে আমার প্রত্যাশা থাকবে অবশ্যই ভোটটা যেন ফ্রি অ্যান্ড ফেয়ার হয়। এবার আসলে প্রত্যাশাটা অনেক বেশি, যেহেতু হচ্ছে 17 বছর ধরে মানুষ ভোট দিতে পারে নাই। এবার মানুষের প্রত্যাশা অনেক বেশি এবং মানুষ চায় যে এবং ফ্রি এবং ফেয়ার ইলেকশনটা হয়। ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থীরা জানিয়েছেন, নির্বাচিত হলে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণেই তারা সর্বোচ্চ গুরুত্ব দেবেন। তাদের ভাষ্য, জনগণের সমস্যার সমাধান ও উন্নয়ন কর্মকাণ্ডকে সামনে রেখে কাজ করাই হবে প্রধান লক্ষ্য। প্রার্থীরা বলছেন, সাধারণ মানুষের অভূতপূর্ব সাড়া পাচ্ছেন তারা। ভোটারদের ভালোবাসা ও আস্থা তাদের নির্বাচনী প্রচারণায় নতুন উদ্দীপনা যোগ করছে। 56,000 বর্গমাইল জুড়ে বাংলাদেশের 300 আসনে আমরা একটা নয়া ইনসাফের রাজনীতির জার্নি শুরু করতে চাই। ঢাকায় চাঁদাবাজির সমস্যা আছে, এটা হলো ঢাকায় এখন একটা বিশাল বড় সমস্যা এই মুহূর্তে, তা আমাদেরকে ওদিকে অ্যাড্রেস করতে হবে। আমরা যদি নির্বাচিত হই, সংসদে একটা বিল আনা হবে, সিটি ম্যাজিস্ট্রেসি আইন, অর্থাৎ কোনো এলাকা উন্নয়ন কাজ করার সময় অন্যান্য যত সংস্থা সবাইকে নক করা হবে, এখানে আর কোনো প্রজেক্ট আছে কিনা, থাকলে একসাথে করে ফেলে। ইনসাফ ভিত্তিক, বৈষম্যহীন এবং চাঁদা মুক্ত একটা শহর যদি গড়তে হয়, আমাদের ইসলামী দলগুলোর পক্ষ থেকে যদি আমাদেরকে সুযোগ দেওয়া হয়, আমরা ইনশাল্লাহ এটা প্রমাণ করব যে বাংলাদেশে ভালো কাজ করা সম্ভব। ফ্যাসিবাদী আমলে মানুষ নির্বাচনের কথা প্রায় ভুলেই গিয়েছিল। বদলে গিয়েছিল পুরো নির্বাচনী পরিবেশ ও প্রচারণার কৌশল। ভোটের আসল চেহারা তখন প্রকাশের সুযোগ পায়নি। বিএনপির সম্ভাব্য এই প্রার্থী বলছেন, নতুন কোনো সমস্যা সামনে এলে তা তুলে ধরার পাশাপাশি সমাধানেরও উদ্যোগ নেবেন তারা। তিনি আরও জানান, ঢাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও বেকারত্ব বড় সমস্যা হিসেবে রয়ে গেছে। নির্বাচিত হলে এসব সমস্যার স্থায়ী সমাধানে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি। তবে নির্বাচনে প্রশাসনিক কুর আশঙ্কাও রয়েছে বলে মন্তব্য করেন হ্যাভিওয়েট এই প্রার্থী। আমি তো এখান থেকে আরও আগেও 3বার নির্বাচিত হয়েছি এলাকা থেকে, তো ওই সময় আমি এলাকার প্রভূত উন্নয়ন করছি। আমি তো ওই সময় নতুন কোনো সমস্যা যদি এসে যায় সামনে, কেউ যদি তুলে ধরে, সেটা আমরা সমাধান করতে পারবো এবং করবো। আরেকটা সমস্যা আছে, সেটা হলো ঢাকায় বেকার সমস্যা একটু বেশি, সন্ত্রাসের সমস্যাটা বেশি, চাঁদাবাজির সমস্যা আছে। এটা হলো ঢাকায় এখন একটা বিশাল বড় সমস্যা এই মুহূর্তে, তা আমাদেরকে ওদিকে অ্যাড্রেস করতে হবে। চাঁদাবাজিটা দমন করতে হবে, সন্ত্রাসটা দমন করতে হবে, আমাদের ছেলেমেয়েরা মা বোনেরা যাতে মানে সুস্থিতি চলাফেরা করতে পারে এই ব্যবস্থা করতে হবে। এটা ঢাকা 8 বলে কথা না, সারা ঢাকাতে করতে হবে। বিএনপি 3-3বার ক্ষমতায় আসছে এবং 3-3বারের মতোই পরিচালনা করেছে।
এই কারণে আমরা আশা করি যে আমাদের আগের কাজটা দেখে আমরা আগামীতে কী করতে পারবো এটা দেশের লোক বিবেচনা করবে। নতুন যারা আছে তাদেরকেও এই দেশের লোক দেখছে, তারা এই স্বদেশ শাসন দেখছে, তারা আওয়ামী শাসন দেখছে না। তো সুতরাং ওদের সঙ্গে কম্পেয়ার করলে আমি মনে করি বিএনপি এখনও বেস্ট। আমি আল্লাহর রহমতে নিশ্চিত করে বলতে পারবো যদি একেবারে সুষ্ঠু ভোট হয় সেখানে আমাদের বিএনপির কিংবা আমার 8 আসনের আমার জেতার সম্ভাবনা আছে। কিন্তু গত কয়েকদিন যাবৎ কয়েকটি রাজনৈতিক দলের কথাবার্তা শুনে মনে হচ্ছে তারা কিছু কিছু আসনে সিলেক্টেড কিছু কিছু আসনে তারা অ্যাডমিনিস্ট্রেটিভ কু করে ফেলবে, যেটা হাসিনা করছিল। অর্থাৎ আমি গিয়ে দেখবো আমার ভোট দেওয়া হয়ে গেছে, কিংবা আমি গিয়ে দেখবো যে আমার ভোটই নাই, এরকম হতে পারে। পার্টিকুলার সমস্যা যদি কেউ আমার সামনে তুলে ধরে সেই তোমার সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। কালকে গেছি এক জায়গায়, সেখানে বললো যে আমাদের অমুক জায়গায় নাই, গ্যাস নাই, মানে অর্থাৎ রাত্রে 1টার পরে গ্যাস আসছে, আমরা রাত 1টা পর্যন্ত জেগে থাকি, আমরা গ্যাস আসতে পরে পাক করে রেখে দিই, সকালে খাওয়া, দুপুরে খাওয়া, রাত্রে খাওয়া একসঙ্গে পাক করি আমরা। তো এর একটা খুব খারাপ অবস্থা। তো গ্যাসের ব্যাপারে আমি এটা যারা পরিচালনা করেন তাদের সঙ্গে কথা বলতে পারি, কথা বলে আমি হয়তো গ্যাসের ব্যবস্থা করতে পারবো বলে আমি আশা করছি। ঢাকায় আমি একমাত্র ব্যক্তি আছি এখন, পুরাতন এবং নতুন ঢাকায় কোথা দিয়ে কোন জায়গা দিয়ে পানি কোথায় যেত আমি বলতে পারবো, আর কি বলতে পারবে না, আই এম শিওর। তো এই প্রার্থী যারা আছে তারা বলতে পারবে না। যদি সমস্যাটা যদি কোত্থেকে হচ্ছে এটা যদি কেউ বুঝতেই না পারে সমাধান করবে কীভাবে? এখন কেউ যদি বলে যে আমি জলাবদ্ধ সমস্যার সমাধান করব, আমার প্রশ্ন থাকবে যে উত্তরটা আমাকে দেন, কীভাবে করবেন। এখন কিভাবে করব এটা আমার টাইম বলে দিতে পারি। তো সেটা হলো যে সমস্ত মুখগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে সেই সমস্ত মুখগুলো খুলে দিতে হবে। যদি সদিচ্ছা থাকে, যদি চুরি চামারি না করে, যদি আমি যদি মনে করি যে হ্যাঁ এই প্রজেক্টটা করতে আমার 100 টাকা লাগবে, আমি যদি 100 টাকাই ব্যয় করি ওখানে, এটা করা সম্ভব। যদি 100 টাকা যদি 500 টাকা যদি ব্যয় করি আমি, এই প্রজেক্ট হবে না। বাংলাদেশপন্থী সাংস্কৃতিক লড়াইকে আরও বেগবান করার লক্ষ্য নিয়ে ঢাকা 8 আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ইনকলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি। জানালেন নয়া ইনসাফের রাজনীতি নির্মাণ করাই তার উদ্দেশ্য। এ নির্বাচনে ইশতেহার জনগণের চাহিদার ভিত্তিতেই তৈরি হবে, জনগণই লিখে দিবে তার ইশতেহার। স্বাভাবিকভাবেই একটা আসনে নির্বাচন করতে হয়, তাই ঢাকা 8-এ করছি। কিন্তু আমাদের একটা বৃহত্তর লক্ষ্য আছে। লক্ষ্যটা হলো 56,000 বর্গমাইল জুড়ে বাংলাদেশের 300 আসনে আমরা একটা নয়া ইনসাফের রাজনীতির জার্নি শুরু করতে চাই। এমন একটা মডেল দাঁড় করাতে চাই, আজ হোক 10 বছর পরে হোক, বাংলাদেশের প্রত্যেকটা মূলধারার পার্টি ইনশাল্লাহ আমাদের এই মডেলে ফিরবে। ইতিমধ্যে দেখেছেন আমরা ভ্যান র্যালি করি, আমরা একটা ভ্যান নিয়ে যাই, আমরা কোনো বাইক শোডাউন দিই না, রাস্তা রাজপথ বন্ধ করে আমরা গাড়ির শোডাউন দিই না। ইভেন আমাদের ক্যাম্পেইনে যেটা মানুষ সব থেকে ভালোভাবে নিয়েছে, সব থেকে কম কষ্ট দিয়ে কম বিরক্ত করে কিভাবে ইলেকশন ক্যাম্পেইন করা যায়। আমরা একটা টিমে কোথাও 10 জনের বেশি যাই না। ইভেন মসজিদের সামনে যখন আমি দাঁড়াই তখন আমি একা দাঁড়াই থাকি, আমাদের বাকি 8-10 জনকে দূরে দূরে দাঁড় করিয়ে রাখি, যাতে আমরা 5-7 জন একসাথে দাঁড়ালে মানুষের আসা যাওয়ার পথ বন্ধ না হয়। যখন শপিং মলের শত শত দোকানের প্রতিদিন যাই, কোনো দোকানে আমি একা ছাড়া আমার সাথে দ্বিতীয় কেউ ঢোকে না, কারণ সে বিক্রি করতে পারে, তার ক্ষতি হতে পারে। মানে মানুষকে কত কম ডিস্টার্ব করে, কম কষ্ট দিয়ে ক্যাম্পেইনটা চালানো যায়। ইভেন আমাদের ধরেন অনেক মানুষ তো আমাদের সাথে ছবি তুলতে চায়, তো ফুটপাথটা যেখানে ছোট, তখন যদি কেউ আমার সাথে 1 মিনিট ছবি তোলে তখন তো অন্যের পথ বন্ধ হতে পারে, তখন তাকে বলি প্লিজ কষ্ট নিন না, একটু সামনে আগাই রাস্তার পাশে। এরপরেও কিন্তু মানুষের একটু কষ্ট হয়। আমরা বরং এমন একটা কালচার তৈরি করতে চাই যে মানুষ দাঁড়ায় যেন রাস্তার পাশে কথা বলতে পারে, এমন একটা জোন তৈরি করা দরকার। আপনি 5 মিনিট হাঁটার পরে, 10 মিনিট হাঁটার পরে আপনার সাথে কেউ দাঁড়ায় কথা বলতে চাইলে, দুটো ছবি তুলতে চাইলে, সেই জোনগুলোও তো থাকতে হবে। তো বরং ওই নতুন রাজনীতির নির্মাণটা আমরা তৈরি করতে চাই ইনশাআল্লাহ। আপনি দেখেছেন যে আমরা ইশতেহার কি হবে এটার জন্য ঢাকা 8-এর প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের বড় একটা বোর্ড আছে, সেই বোর্ড নিয়ে যাচ্ছি। সেখানে বড় করে পেপার লাগানো থাকে, মানুষ আমাদেরকে এসে সকল শ্রেণীর জনতা সে কি চায় এটা লিখে দিচ্ছে। এবং ইতোমধ্যে আমরা এরকম প্রচুর সবগুলো আমরা এসে সংরক্ষণ করছি। এখনও আমরা আরও বেশ কিছুদিন
মানুষের কাছে যাব এবং যত লেখা মানুষ আমাদেরকে লিখে দিচ্ছে এগুলো আমাদের রিসার্চ টিম সবগুলোকে এক করে তারা কি সমস্যায় আছে এবং কি সমাধান চায়, তারপরে আমরা আবার সেই ইশতেহার, মানে আমরা যখন ইশতেহার তৈরি করবো আমরা চাচ্ছি না আমাদের লেখা একটা ইশতেহার মানুষের উপরে চাপিয়ে দেব, বরং আমাদের ইশতেহার জনতা লিখে দিবে। যেই মানুষ আগে পুলিশকে, আওয়ামী লীগকে একটা যে ছোট ভ্যান নিয়ে সবজি বিক্রি করে সেও 200 টাকা চাঁদা দিত পুলিশকে এবং ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগকে। এরকম একটা ঐতিহাসিক গণ অভ্যুত্থান তো এই জন্য হয় না যে এখন সেই চাঁদাটা 200 টাকার জায়গায় 400 টাকা হয়ে যাবে। আমাদের প্রথম কাজ হলো আমাদের ইচ্ছে থাকবে ফুটপাত দখলমুক্ত করে তাদের পুনর্বাসন করা, পুনর্বাসন রাষ্ট্র করতে না পারা পর্যন্ত 1 টাকাও কেউ চাঁদা দিবে না। নির্বাচিত হলে সেবা সংস্থাগুলোর কার্যকর সমন্বয়ের জন্য সিটি ম্যাজিস্ট্রেসি আইন প্রণয়নের উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর এই প্রার্থী। পাশাপাশি প্রতিটি পরিবারের একজন সদস্যকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলে স্বাবলম্বী করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। ফেসিবাদ হাসিনাকে মুক্ত করার পরে দেশের মানুষের চাহিদা ছিল যে এখানে আর কোনো চাঁদাবাজি চলবে না, দুর্নীতি বন্ধ হয়ে যাবে, কেমন ফাইলগুলো নড়ে যাবে। কিন্তু এখনও মিড পর্যায়ে যে চাঁদাবাজি চলতেছে, উপরের দিকে দুর্নীতির কারণে ফাইলগুলো নড়তেছে না, ঠিক আছে, মানুষরা প্রতারিত হচ্ছে। একটা প্রমোশন বলেন, তারপরে বিভিন্ন দাপ্তরিক কাজগুলো এখনও ফাইলের মধ্যে বন্দি করে রাখা হচ্ছে। তো এগুলো মানুষ বলতেছে এই দুর্নীতি বন্ধ হবে কিনা। আমরা বলছি যে আমরা আরেকটা যুদ্ধের ঘোষণা দেব, সেটা হলো দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ। সেই যুদ্ধে জনগণ জিতবে ইনশাল্লাহ। এমপির কাজ কিন্তু রাস্তাঘাট নির্মাণ করা নয়, এমপির কাজ হলো আইন প্রণয়ন করা এবং সেগুলো বাস্তবায়নে সংসদীয় কমিটি যেগুলো আছে সেগুলোতে মিটিং করে সেগুলো ফাংশন করা। তা আমাদের একটা জিনিস আমরা লক্ষ্য করতেছি, সেটা হলো আমাদের এই ঢাকা সিটি একটা মেগা সিটি, বাট এর কোনো পরিকল্পনা নাই। আপনারা মনে করেন একটা এলাকায় উন্নয়ন করতেছে, উন্নয়ন তো করতেই হবে, উন্নয়ন করতে গেলে মানুষের কষ্ট হবে, স্বাভাবিক। কিন্তু আপনার একবার সিটি কর্পোরেশন বলতেছে আমার এখানে কাজ করতে হবে, রাস্তা খনন করতে হবে, এর কিছুদিন পরে আবার ওয়াসা বলতেছে আমার কাজ করতে হবে, তিনি আবার খনন করতেছেন, ওইটা কাজ শেষ হয়ে যাচ্ছে। এরপরে আবার ডেসা বলতেছে আমার কাজ করতে হবে, ঠিক আছে, তারা আটকে দিচ্ছেন। এবার আবার তিতাস গ্যাস বলতেছে। তাহলে বলেন একটা এলাকা কতবার এইভাবে আপনার উন্নয়নের জন্য কাটাকাটি করবে, তাহলে জনগণ কেমনে বসবাস করবে? আমাদের এক্ষেত্রে মনে করি একটা সিটি ম্যাজিস্ট্রেসি আইন হওয়া দরকার। আল্লাহর রহমতে আমরা যদি নির্বাচিত হই, সংসদে একটা বিল আনা হবে, সিটি ম্যাজিস্ট্রেসি আইন, অর্থাৎ কোনো এলাকা উন্নয়ন কাজ করার সময় অন্যান্য যত সংস্থা সবাইকে নক করা হবে, এখানে আর কোনো প্রজেক্ট আছে কিনা, থাকলে একসাথে করে ফেলে। একবার খনন করা হবে, তিতাস গ্যাস, ওয়াসা, ডেসা, সিটি কর্পোরেশন যার যে কাজ আছে সব একবারে করে ফেলবে, যাতে খরচও কম লাগবে, মানুষের ভোগান্তি কম হবে। 1 নাম্বার টার্গেট। 2 নাম্বার হলো আমাদের ঢাকার এই 8 নম্বর আসন, এটা একটা গুরুত্বপূর্ণ একটা আসন, একদম সেন্ট্রাল পয়েন্ট, সচিবালয় 0 পয়েন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, বুয়েট, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, বারডেম, আমাদের সুপ্রিম কোর্ট, বাংলাদেশ ব্যাংক, বঙ্গভবন, সব এই আসনের মধ্যে। অথচ এই আসনের 54 বছরে যারা জনপ্রতিনিধি ছিলেন তারা আমার মনে হয় সঠিকভাবে কাজটা করেন না। ওনাদের আমরা কাজ দেখেছি কি জানেন, আইডিয়াল স্কুলের সভাপতি হবেন, ভর্তি বাণিজ্য করবেন, প্রচুর টাকা ইনকাম করা যায়। ভিকারুন্নেসার সভাপতি হবেন এমপি সাহেব, এবং সেখানে ভর্তি বাণিজ্য করবেন, প্রচুর টাকা ইনকাম করা যায়। এইভাবে এই আসনের ভিতরে বড় বড় আপনার বিআরটিসির হেড অফিস, এরকম কমলাপুর রেলওয়ে হেডকোয়ার্টার, ঠিক আছে, সব দুর্নীতি করার জন্য একটা মহান সুযোগ এই এলাকার মধ্যে রয়েছে। এবং যারা জনপ্রতিনিধি হয়েছে তারা এখান থেকে ভাগ বটরা করে জনগণের কল্যাণে কাজ করেন। তো এইটা আমরা মনে করি এটাকে রোধ করতে হবে। বাংলাদেশ খেলাপথ মজলিসের এই প্রার্থী আশা প্রকাশ করেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় এবারই হবে শ্রেষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন। তার মতে নির্বাচন কমিশনকে ছোট বড় সব দলের প্রতি সমান আচরণ নিশ্চিত করতে হবে এবং লেভেল প্লেইং ফিল্ড গড়ে তুলতে হবে, যাতে সকল প্রার্থী সমান সুযোগ সুবিধা পান।
তিনি আরও বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বায়ু দূষণ, শব্দ দূষণ এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর ও সময়োপযোগী পরিকল্পনা গ্রহণের প্রতিশ্রুতিও দিয়েছেন এই প্রার্থী। ছোট বড় কোনো দল যাচাই বাছাই না করে সকল দলের সাথে নির্বাচনের কমিশনারের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকতে হবে, কোনোভাবেই যাতে আমাদের বিরোধ তৈরি না হয় সেজন্য সকলের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করা, সকলকে সাথে নির্বাচনের সংলাপটা নেওয়া। দ্বিতীয় বিষয়, আমরা সেখানে বলেছিলাম যে আমরা যাতে সুযোগ সুবিধা, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা আমরা ভালো সমান তালে পাই, বড় দল ছোট দল বিন্যাস না করে সকলকে সমানভাবে রাষ্ট্রীয় সুবিধাগুলো দিতে হবে। এবং নির্বাচন যদি সুষ্ঠু করতে হয় সর্বোচ্চ প্রথম প্রায়োরিটি দিতে হবে অবৈধ অস্ত্র যাদের হাতে রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা এবং অবৈধ অস্ত্র উদ্ধার করা। বৈধ অস্ত্র তো জমা নিবেই, অবৈধ অস্ত্র হলো যে আমাদের দেশের যে মহামারী আকারে ধারণ করেছে সেটা অবশ্যই এটা বন্ধ করতে হবে। আমাদের ঢাকা ৮ আসনে আমরা একটা পরিকল্পনা তৈরি করেছি। আমরা মনে করি যে যদি পরিকল্পনা বাস্তবায়ন করা যায় তাহলে ঢাকা ৮ আসনকে সুন্দরভাবে সাজানো যাবে। আমাদের ঢাকা শহরে সবচেয়ে বড় কথা হলো যে সর্বপ্রথম হলো যে সাউন্ড যে পলিউশন, যেটা এটা শব্দ দূষণ, এটা অত্যন্ত একটা আকার ধারণ করেছে। তারপরে আপনার বায়ু দূষণের অবস্থা আরও খারাপ। এরপরে ভিজুয়াল পলিউশন যেটা, এটা আরও অবস্থা খারাপ। জলাবদ্ধতা এটা আমাদের এমন পর্যায়ে পড়ছে, বিশেষ করে ঢাকা ৮ আসনে মতিঝিলের মতন একটা এলাকায় সামান্য একটু বৃষ্টিতে যে পরিমাণ পানি জমে থাকে, এই পানি জমার কারণে মানুষ ট্রল করে। আপনারা দেখেছেন যে বৃষ্টির পরেই সোশ্যাল মিডিয়াতে যখনই আপনারা ঢুকবেন তখন দেখবেন যে কেউ কক্সবাজারের কথা বলে ট্রল করে, কেউ কুয়াকাটার কথা বলে ট্রল করে। এই যে পানি জলাবদ্ধতা দূরীকরণের জন্য আমরা একটা পরিকল্পনা তৈরি করেছি। বিশ্বের সমস্ত উন্নত রাষ্ট্রগুলোর সাথে আমরা এটা দূর করব ইনশাআল্লাহ। সবচেয়ে বড় কথা হলো যে ৫৪ বছর পর্যন্ত মানুষের যাদের কাছে ক্ষমতা ছিল তারা এই ঢাকা শহরকে কি দিয়েছে এটা মানুষ আস্তে আস্তে বুঝতে শুরু করেছে। আমরা মনে করি ইনসাফ ভিত্তিক, বৈষম্যহীন এবং চাঁদা মুক্ত একটা শহর যদি গড়তে হয়, আমাদের ইসলামী দলগুলোর পক্ষ থেকে যদি আমাদেরকে সুযোগ দেওয়া হয়, আমরা ইনশাল্লাহ এটা প্রমাণ করব যে বাংলাদেশে ভালো কাজ করা সম্ভব, সব কিছুই সম্ভব। আমরা আমাদের গণসংযোগগুলোতে যখনই যাই ভোটারদের একটাই কথা, এইবার আমরা ইসলামপন্থীদেরকে আমরা সংসদে দেখতে চাই, রাষ্ট্র ক্ষমতা দেখতে চাই। আমরা সকল ইসলামপন্থী এক হয়ে আমরা মনে করি যে ৫৪ বছর পর মানুষের মাঝে এমন একটা ধারণা তৈরি হয়েছে যে বিগত আমরা অনেকেই আমাদেরকে ওয়াদা দিয়েছে যে আমাদের সবুজ বাংলা, নতুন বাংলা, ডিজিটাল বাংলা, সোনার বাংলা, সব বাংলায় দেখেছে, কিন্তু ইসলামের বাংলা এখন পর্যন্ত কেউ দেখেনি। তো এখন তরুণ প্রজন্ম মুখিয়ে আছে যে বাংলাদেশি ইসলামপন্থীদেরকে ভোট দিয়ে সংসদে নেওয়ার জন্য ব্যাপক সাড়া পাচ্ছি। ঢাকা ৮ আসনের ভোটার ও সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে কথা বলে জানা গেল সবারই একটাই প্রত্যাশা, নির্বাচন হোক অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ। তাদের দাবি নির্বাচনের সঙ্গে জড়িত প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা যেন দল মত নির্বিশেষে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।